সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে দুই একটি কথা বলবো এবং বলতে হয়, সবাই একটু মনোযোগ সহকারে শুনুন। বিশেষ করে আমার যারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিবার পরিজন আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা একটু মনোযোগ সহকারে আমার আজকের ভিডিওটা দেখুন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আকর্ষণ কিন্তু একটু পরে রয়েছে। একটু পরে একটি বিশেষ আকর্ষণ আছে, আপনারা সেটা দেখবেন। দেখে আমি যা বললাম তা আপনারা নিজেরা বিবেক বুদ্ধি খাটিয়ে ওইভাবে যদি আপনাদের কাজকর্মগুলো পরিচালনা করেন, আপনাদের আগামী ভবিষ্যৎ সুন্দর হবে। আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবার ভবিষ্যৎ সুন্দর হবে, তাদের পরিবার পরিজনেরও সবার ভবিষ্যৎ সুন্দর হবে। দেরি করব না, বলছি। জুলাই আন্দোলনের শেষ সময় একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল আমাদের ঢাকার পাশেই সাভার আশুলিয়া। কিছু পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য আমাদের আন্দোলনরত 6 জন মানুষকে ওই পিকআপে উঠিয়ে পুড়িয়ে মেরেছিল, অথবা মেরে পিকআপে উঠিয়ে পুড়িয়েছিল। এটা কিন্তু আসলে ঘটনাটা তখন আমার গা শিউরে উঠছিল, এখনো গা শিউরে উঠে। আজকে এই ঘটনাটার মামলা রায় হয়েছে বিশেষ ট্রাইব্যুনালে। আমি এই জন্য কথাটি বলছি, আমি এই কথাগুলো বলছি আমার দেশের প্রিয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। আপনারা যখন যে সরকার ক্ষমতায় থাকে তখন তাদের নির্দেশ মতো কাজ করতে চান, এবং থানা পর্যায়ে, জেলা পর্যায়ে যারা নেতা থাকে তাদের নির্দেশও পালন করেন আপনাদের গদিকে রক্ষার জন্য, চাকরিকে বাঁচানোর জন্য, অথবা আলগা করলেও আয় ইনকাম করার জন্য। তবে সবাই না, অনেকে ভালো আছেন, আবার অনেকে এই জিনিসটি তাদের মন রক্ষা করে প্রমোশন পান, আলাদা ইনকাম করার ব্যবস্থা করেন। অনেকে, সবাইকে বলছি না, অনেক আমার সৎ ভাই আছে, বোন আছে, তারা কিন্তু শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না, সর্বক্ষেত্রে আছে ভালো, মন্দ কিন্তু কম। যেই ঘটনাটা বলছি, ওই যে 6 জন পুড়িয়ে মেরেছেন, উনি কিন্তু অনেক মারা গিয়েছিল। সাভার থানা, আশুলিয়া থানা, যাত্রাবাড়ি থানা, উত্তরা থানা, বাংলাদেশের প্রায় প্রতিটি থানায় কম বেশি মারা গিয়েছিল, মানে হত্যা করেছিলেন। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একা দোষ দিয়েও লাভ নেই, তখন যারা ক্ষমতায় ছিল তাদের বিভিন্ন পেটোয়া বাহিনীর সহ। কিন্তু আপনারা ইচ্ছা করলে কিন্তু আপনাদের রক্ষা করতে পারতেন। আপনারা নিজেদের জালে নিজেরা পড়েছেন। আপনারা ভেবেছেন সারা জীবনে একটি দলের ক্ষমতায় থাকবে, তাদের পক্ষ হয়ে কাজ করলে আমরা রক্ষা পাবো এবং আরো প্রমোশন পাবো। আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল। এই কথাগুলো বললাম এই জন্য, 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা হয়তো আছেন কোন দলের কোন মার্কায় আপনারা ভোট দেন, এটা আপনাদের মনেরটা মনে থাকুক, প্রকাশ করেন না। আপনারা প্রত্যেকটা কেন্দ্রে যারা দায়িত্বপ্রাপ্ত হবেন, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন, সঠিকভাবে দায়িত্ব পালন করেন, কোনো ঝামেলায় পড়বেন না। আগামীতে যেই সরকার আসুক, যে সরকার ক্ষমতায় আসুক, আপনাদের কোনো সমস্যা হবে না। নিরপেক্ষভাবে আজীবন কাজ করে যেতে পারবেন, সুনামের সহিত কাজ করে যেতে পারবেন, প্রমোশনও পাবেন, পরিবার পরিজন নিয়ে সুখ শান্তিতে বসবাস করতে পারবেন। আর যদি কোনো দল আপনাদের টাকার বিনিময়ে হোক, অথবা ওই দলের অনুগত্য আপনি সেই হিসেবে কাজ করেন, ওই দলের পক্ষ নিয়ে কাজ করেন, তাহলে কিন্তু আপনি ওই যে আজকে যে রায়টা হলো, 6 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, 2 জনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, 1 জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
এই জন্য 6 জন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই জায়গার মধ্যে আমি বলছি, একটু পরে আকর্ষণ আছে, আপনি এটা পরে বলছি, আকর্ষণটা দেখাবো আমি। যারা এই যে 6 জন মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছেন, এর মধ্যে একজন ওই এলাকার সংসদ সদস্য ছিলেন, যদিও স্বতন্ত্র পাশ করেছিলেন, কিন্তু উনি আওয়ামী লীগ করতেন। আওয়ামী লীগ আমি ডামি নির্বাচন বলছে না, উনি ডামি না, উনি ডামি। ওনার নাম হলো সাইফুল ইসলাম। উনি আগে একটা ইউনিয়নের চেয়ারম্যান ছিল, স্বতন্ত্র ধারা। ওই এলাকার ওই যে এনাম মেডিকেল, আপনারা সবাই চিনেন, এনাম যে রানা প্লাজাটা যেটির সময় অনেক রোগীদের সেবা যত্ন করছে, ওনার উপরে শেখ হাসিনা এমপিও বানিয়েছে, আবার ত্রাণ ও পুনর্বাসন প্রতিমন্ত্রী বানিয়েছিল। ওনাকে পরাজয় করায় নির্বাচিত হয়েছেন এই সাইফুল ইসলাম। 6 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর 5 জন আপনার কিন্তু বড় অফিসার না, এএসআই কনস্টেবল ফাঁসি দিচ্ছে। 7 জন যাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তাদের মধ্যে বড় অফিসারও আছে। আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত মধ্যে ওই থানার ওসি, এএসআই কনস্টেবল আছে। আর যাবজ্জীবন এবং 7 বছরের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আছে। তা আপনাদের বলবো, আপনি কি করলেন? আসলে তো আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বলছি, আইন আপনাদের রায় দিয়েছে। ফাঁসি দেওয়ার প্রয়োজন ছিল ওই ঊর্ধ্বতন কর্মকর্তাদের, ডিআইজি, এসপি, ওদের নাম বললাম না, নামগুলো আছে এখানে, আজকের পত্রিকায় দিচ্ছে। তাদের ফাঁসি দেওয়া দরকার ছিল। আপনাদের যাবজ্জীবন অথবা 7 বছর অথবা কাউকে বেকসুর খালাস দেওয়া দরকার ছিল। কারণ আপনারা দায়িত্ব পালন করেছেন, তারা নির্দেশ দিচ্ছে, ওই নির্দেশ মতো আপনারা এই কাজগুলি ঘটাইছেন। আপনারা হুকুমের গোলাম। এখন আমার বাসায়, আমার অফিসে যদি 2টা কর্মচারী কাজ করে, আমি যেটা নির্দেশ দেবো সেইটাই তো করবে নাকি? আমি যদি বলি এখন কাঁচা গ্লাসটা ভাঙা ফেলাও, ওইটাই করবে। আমি যদি বলি আমার কাঁচা গ্লাস ভাঙছো কেন, এটা নতুন কিনা দিতে হবে, ওর বেতনের টাকাইটা হইলো তুই আমার নতুন গ্লাস কিনা দেবো, তাই না? আজকে ফাঁসি দেওয়ার দরকার ছিল ওই সব ঊর্ধ্বতন কর্মকর্তাদের, ওদের না দিয়ে দিচ্ছে আপনাদের। আজকে আপনারা ভাবুন তো একবার, আপনাদের এই যে ফাঁসি দিচ্ছে, অর্ডার দিচ্ছে, এটা পরবর্তী হয়তো উপরে উচ্চ আদালতে যাবেন আপনারা, হয়তো ফাঁসি, হয়তো না হয়তো যাবজ্জীবন হবে। কিন্তু আপনাদের জীবন তো শেষ। আপনি ফ্যামিলি চলবে কিভাবে? আপনি যদি ঘরে মা বাবা থাকে, স্ত্রী থাকে, সন্তান থাকে, তাদের ভবিষ্যৎ তো শেষ। আপনিও শেষ, আপনার ভবিষ্যৎ শেষ। আপনি কার অর্ডারে এই কাজগুলি করছেন? যার অর্ডার করছেন যাবজ্জীবন পাইছে, টাকা আছে, পয়সা আছে, কদিন পরে যাবজ্জীবন নিতে দেখবেন একটা যে কোনো উচিলায়, যে কোনো দিবসে খালাস পেয়ে যাবে। অথবা যে ক্ষমতায় আসবে, কোন একটা ভালো উচ্চ পর্যায়ের নেতা বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, তারা তোষামত করে, তারা কনভিন্স করে, যেভাবে হোক তিনি খালাস পেয়ে যাবে। কিন্তু আপনার তো মৃত্যু হবে, অথবা যাবজ্জীবন জেলখানা গাড়ি টানতে হবে। আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তা, আপনারা অবশ্যই আইনের কাজ করেন, আইনে আছেন, বলবেন যে হ্যাঁ আমাদের স্যাররা বলে আমাদের ওই হুকুম পালন করতে হয়। তারপরে তো আপনাদের একটা বিবেক থাকা দরকার যে আমার স্যারেরা অর্ডার দিচ্ছে, এই জন্য আমি একটা মানুষ মেরে ফেলবো, একটা মানুষকে পুড়িয়ে ফেলবো। আপনার একটু এই দিক থেকে সরে থাকতেন, আপনাদের স্যারকে বলতেন যে আমরা এইটা পারবো না। আমি আইনে আছি, থানায় আছি, পুলিশের দায়িত্বে আছি, আমার যে কোনো আমার আসামি ধরে আনতে বলবেন আনবো, আমার যে কোনো দায়িত্ব পালন করতে বলেন আমি করব। কিন্তু আমি মানুষ হত্যা করতে পারবো না, আর মানুষ পুরাও মারতে পারবো না। ওই সময় কাজটা করেন নাই কে? এখন তো আপনারা ফাঁসছেন, ওনারা ফাঁসে নাই। ওনারা যাবজ্জীবন হওয়ার পরও না হাসি খুশিতে আছে। ওনারা যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ার পরও ওনারা খুব আনন্দ হাসি খুশিতে আছে। তারা জানে যে আমাদের টাকা আছে, আমরা যে কোনো মুহূর্তে আবার উচ্চ আদালত করে আমরা বেরিয়ে যাব। আপনারা গেছেন বিপদে পড়ে। তাই আমি এই কথা আর বাড়াবো না। আপনারা এই কথাগুলির সামনে 12 ফেব্রুয়ারি নির্বাচনে খেয়াল রাখবেন, কারো গোলামি করবেন না। আপনারা যদি দেখেন কোনো কেন্দ্রে
বিশৃঙ্খলা হয়, সঠিকভাবে দায়িত্ব পালন করুন, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। কেউ যদি জাল ভোট দেয়, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। কেউ যদি ভোটে জালিয়াতি করে, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন। সুষ্ঠুভাবে নির্বাচন হবে, আপনার সুনাম করবে সবসময় যে ওই বিচারটা ভালো ছিল, ওই কনস্টেবলটা ভালো ছিল, ওনার অধীনে আমি সুন্দরভাবে শান্তভাবে ভোটটা দিয়ে আসছি, ওই কেন্দ্রে ভোটে কোনো হাঙ্গামা হয় নাই, ওই কেন্দ্রে চুরি জালিয়াতিও হয়নি। ওই কেন্দ্রের সুনামটা থাকবো, ওই কেন্দ্রের সুনামটা যেমন থাকবে আপনারও সুনাম থাকবে। তাই আমি এই কথাটা বলার কারণ সামনে নির্বাচন এবং আজকের রায়টা হয়েছে কোর্টে, এই জন্য আমি এই ভিডিওটা বানাইতাম না। ভিডিওটা বানাইছে আমার এক ভাইয়ের কান্না দেখে। উনি এসআই ছিল, উনি বারবার বলতেছে আমি 3টার আগে ঘটনাটা ঘটছে, আমি 3টার পরে 5টায় জয়েন করছি, এর আগে ঘটনা ওইটা পরে ভালো হয়েছে, আমরা ফাঁসি দিল ওকে, এটা মিথ্যাই। এখন উনি হাজার কান্নাকাটি করে কোনো তো লাভ হবে না, রায় তো দিয়ে দিচ্ছে। উনি বলে আমি গরিব মানুষ দেখে আমি টাকা খরচ করতে পারি না, দেখে কে যেন 20 লাখ টাকা খরচ করছে, যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে আসছে। ওনার কথা, ওনার ভাষ্য, আমার না, আমি জানি না আইন আদালতের ব্যাপারে, আমি যা পত্রিকায় পড়লাম। তাই আজকে ওই এসআই দাঁড়িয়ালা মনে হয় নামাজও পড়েন নাকি, ওই আপনার আশুলিয়ার ঘটনার পরে দাঁড়িয়ে দূরে রাখছেন, আমি জানি না, নবীর সুন্নত রাখছেন, ভালো, আপনার জন্য দোয়া করি। আপনি জেলখানায় থাকেন আর বাইরে থাকেন, আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য আমার দোয়া রইল। আগে যাই ঘটনা ঘটায়, যদি ঘটায় থাকেন, এই জন্য আল্লাহর কাছে তওবা করুন এবং জনগণের কাছে কারাগারের ভিতর থেকে ক্ষমা চেন, হয়তো আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে। আর বর্তমানে যে কর্মকর্তারা আছেন, একটা ছোট থেকে বড় পর্যন্ত সবাই হুঁশিয়ার, যে সরকারি ক্ষমতায় আসুক তাদের কথা মতো সব করতে হবে কেন? রাজনৈতিক কার্যক্রম, রাজনৈতিক মারপিট এগুলো কিন্তু জড়াবেন কেন? তারা বলবেন যে আমরা ওই কাজের না, আমাদের বলেন কোন জায়গায় ক্রাইম হচ্ছে, কোন জায়গায় কি হচ্ছে, আমাদের যেটা দায়িত্ব আমরা ওইটা করবো। রাজনৈতিক মানুষ পিটানো আমার দায়িত্ব না, রাজনৈতিক মানুষ হত্যা করা আমার দায়িত্ব না, রাজনৈতিক মানুষকে পুড়িয়ে মারার দায়িত্ব আমার না, এগুলো ডাইরেক্ট বলে দেবেন। নির্বাচনে ভোট খাওয়ার ছবির দায়িত্ব আমার না, ঘুষ খাওয়ার দায়িত্ব আমার না, এগুলো ডাইরেক্ট বলবেন। তা আমি ভিডিওটা শেষ করবো, আর ওইটা আপনি দেখেন। ওই আমার এক ভাই এসআই এম এ মালিক যেভাবে কান্নাকাটি করে তার বক্তব্যটা শুনেন, সে কি বলছে, তার কান্নাকাটিটা, এখন কান্নাকাটি করলে লাভ নেই, তো তার ভিডিওটা আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন, পানি দেন। সাথে সাথে